গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও মাই লাইফ সুদীপ। আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না। লাস্ট কয়েক দিনের পরে আজকে আবার সকাল থেকে ডেলি ব্লগ শুরু করলাম। এবার কয়েকদিন বলছি কেন যে আমি তো রেগুলারই ব্লগ দিচ্ছি, মাঝখানে একদিন আমার ব্লগ দেওয়া বন্ধ ছিল, তো তারপরে রেগুলার দিচ্ছি। কিন্তু আমার মাঝখানে অনেকগুলো ব্লগ করা ছিল, বিয়ে বাড়ির ব্লগ, তো সেই সরস্বতী পূজার পরের দিন এসে যে ব্লগ শ্যুট করেছি তারপর আর ব্লগ শ্যুট করা হয়নি, তো সেই জন্য আজকে আবার নতুনভাবে শুরু করছি। তো এখন সকাল মোটামুটি 9:30টার মতো বাজে। আমি যাব একটু বাজারে মাছ আনতে, কারণ আজকে রতন আসবে। আর তোমাদের যে প্রশ্ন করেছিলাম কিউএনএ সেশন, তো কিউএনএ সেশনের ভিডিও শ্যুট করব। কিউএনএ সেশনের ভিডিও শ্যুট করে রতনের সঙ্গে কিছু দরকার আছে, তো সেই জন্য। আর কয়েকদিন ধরে আমার শরীরটাও ভালো নেই, সাইকেলটা বার করছি এই জন্য একটু হচ্ছে। কয়েকদিন ধরে শরীরটাও ভালো নেই, আমি খেতেও পাচ্ছি না একবারে, আর একটু হালকা ডিপ্রেশনে আছি। তো কেন কী ব্যাপার সব কিছু বলবো, অনেকটাই টেনশানে আছি। তো যাই হোক, মা জানতে যাই। আর আমার মা এখন একটু আমার জন্য টেনশনে পড়ে গেছে। 2-3 দিন আমি খাচ্ছি না, রাতের বেলাও খাচ্ছি না, দিনের বেলাও খাচ্ছি না, দুপুরবেলা অল্প করে খাচ্ছি। তো এই জন্য মা আবার আজকে মুড়ি খাওয়ার জন্য সকালবেলা ডিম ভেজে দিল। তো মা, হ্যাঁ এদিকে দেখো, আমাদের দাদু চলে যাচ্ছেন ওষুধ মারতে বাদাম বাড়িতে, নাকি দাদু? এই বাদাম বাড়িতে ওষুধ মারতে চলে যাচ্ছে দাদু। মা আজকে কি মা জানা হবে? মা জানতে হবে। আর মাছের টক করবে তো? খেতে পারছি না আজকে, 3-4 দিন খাওয়া একবার টোটালি একবারই খাচ্ছিস না। তো যাই হোক, মা জানতে যাই, মাছটা আগে নিয়ে আসি। এই যে রতন, দেখবি ভালো করে। হ্যাঁ হ্যাঁ দেখে আনবো। সেদিন বাঘ, হ্যাঁ সেদিন বাঘে ঠকে দিয়েছে। আর কি বলে বলো তো? বাজনা বাজে। আর রতন ফোন করছে, রতনের খবরটাকে একটু নিতে হবে। তো চলো রতনকে ফোন করে ব্যাপারটা বুঝে নেই কী হচ্ছে, তারপরে মা কিন্তু থাকবে। একটা দরকার আছে, আমি মাছটা নেবো, যাবো আসবো, খালি তুমি তো বাড়িতে যাবো, কোথাও যাবে না, বুঝলে তো? ঠিক আছে। 3-4টা জায়গা থেকে ঘুরে এলাম, মাছ কোথাও পেলাম না। মানে 2 জায়গায় তো মাছ শেষ, আর এক জায়গায় যে মাছ আছে নোনা মাছ, ওটা নেওয়া সম্ভব না। তো মাছ পেলাম না, কীভাবে বাড়ি যাই? বাবাকে জিজ্ঞাসা করি ডিম আনবো না বাবা পুকুরে জাল ফেলবে। আসলে তো পুকুরে জাল ফেললেও ছোট ছোট মাছ থাকে, মানে আছে আর কি। তো যেহেতু রতন আসবে, তো কি করা যায় দেখা যাক, বাড়ি পর্যন্ত যাই, বাবার সঙ্গে আলোচনা করা যাক কী হয়। এত দূর ঘুরে আসার পরে শেষ মাসে দাদুর কাছে মাছ পেলাম। দাদু লাইলন টিকা কত রে? 160। কেউ নাই বলে দাম বেশি নাকি? না না, অবশ্যই না, ভালো হবে মাছগুলো। দেখুন আপনি, দেখাচ্ছে, আপনি যেটা খুঁজেন দাম নেবেন, খারাপ হয় পয়সা ফেরত। এই বড়োটা মাপো দেখি, কত বার কিলো? হ্যাঁ বড়োটা মাপো না, দেখি আমি কত হয়। না কত লোক কত না, তুমি একটা মাপো, আমি দেখি ওজনটা। আমার তো ঘরে কম মানুষ জানো। পাঁচশো বেশি নাকি? 400 আছে। আচ্ছা এইটা করো। আর চন্দনী কত করে? 235। মানে কত? 70, 140 টাকা করে আর কি। তুমি এগুলা 2টা ওজন করে দেখি চন্দনী। হ্যাঁ এটা তো লিবা, আর চন্দনী 2টা ওজন করে দেখি। না 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 500 তোমার দরকার। 2 পিস বড় হয়, সেইটা একটা বড়টা, আর সেটার একটা বড়টা, আর এটা 2টা। এবার ফেলো কত ওজন হয় দেখো, সেটা আছে একটা। সে একটাই নিয়ে যাবে, সে একটাই বড়টাই দাও। 300। না না তুমি একটাই বড়টাই দাও দাদু, একটা বড়টা দাও। এত মাছ, তো দাদুর কাছ থেকে মোটামুটি মাছটা পেলাম। এবার যাই বাড়ি। মা, ও মা, কপাল খারাপ। ও বাবা, তুমি যে স্কুলে তো আইসে না, অজয় আইসে না, আমাকে কইল নি। আমি আর স্কুলে যাইতিনি, এরেন্দা যাইছি, এরেন্দা গেলে এরেন্দাও মাছ নেই। রাস্তায় দাদুর সঙ্গে দেখা হলো, লাইলন টিকা আর চন্দনী নিয়ে এসছি। আছে সে এগুলা ঝাল দেওয়া করবে, একটা বড় আছে একটু বেশি না। আর লালন টিকা টক করবে, টক খেতে হবে, বুঝলে মা? হ্যাঁ শুধু মাছের টক করবে, কিছু দেওয়া দরকার নেই। এই মানুষটাকে ভালো করে সবাই দেখে রাখো, আসার কথা কখন ছিল আর আসছে কখন। গান বন্ধ করো, কপিরাইট আসবে। ফোনটা করছি, তুমি ফোনটা তো ধরবে।
আরে রাস্তায় অনেক সমস্যা হয়েছে কি সমস্যা? দেখো, প্রথম দাদাকে ছেড়েছি দোকানে, হ্যাঁ বৌদিকে ছেড়েছি ওখানে ডাক্তারখানায়, আচ্ছা ভাগনার জন্য বাড়ি থেকে দুধ নিয়ে এসে ভাগনাকে দিয়েছি, আচ্ছা। তারপরে এসেছি। মানে এত তিনটা দায়িত্ব তারপরে কি পুলিশ টুলিশ ঘেরার কথা শুনলাম? পুলিশ ওখানে গেছে, দিয়ে ওই কট রাস্তা দিয়ে আবার এসেছি। না না, ড্রাইভিং লাইসেন্স করবে না, গাড়ির এ করবে না। হেলমেটটা নিয়েছো, হেলমেটটা নিজের জন্য নিয়েছো, তোমরা ঘেরবে নাকি? ব্যবসায়ী লোক যদি গাড়ির কাগজপত্র ঠিক। গরিব মানুষ। আচ্ছা আচ্ছা, গরিব মানুষ না, রাজপ্রাসাদের মতো মামা। তা বলেছিলাম মনে আছে এদের ঘরটা, মানে সে যে ইয়ে আছে না, কি বলতো, আমাদের রাজবাড়ি যে আছে ইয়ের, না না পঁচাটি রাজবাড়ি কি মহিষাদলা যে রাজবাড়ি আছে, তো সেরকম হচ্ছে রাজবাড়ি এদের। কথা বুঝতে পারছো? আমি তো ঘরের সিঁড়িটা, সে সিনেমা হলে সিঁড়ি দেখা না, ভিলের নাম তো হব তুমকো ক্যা, সেরকম চওড়া সিঁড়ি। আমি দেখে অবাক, আইএম তো অবাক। তো সে বলছে গরিব হোক, ঠিক আছে। এইদিকে মুরগিগুলো দেখতে পাচ্ছ অনেকটাই বড় হয়ে গেছে, আর বাবা মুরগি খাবার দেবে এখানে রেডি করছে। তো মুরগিগুলোর সাইজ দেখতে পাচ্ছ, নরগুলো যেগুলো ছেলে মুরগি বলে, দারুণ সাইজের হয়েছে। কেউ যদি নিতে চাও বা এ করতে চাও, অবশ্যই ভিডিওতে তো আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ভিডিও সম্পূর্ণ দেখলে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। লোকাল যদি কেউ নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, আমার বাড়ি এই এগরার পাশাপাশি। তো লোকাল যদি কেউ নিতে চাও কন্ট্যাক্ট করো প্লিজ, কেউ দূর থেকে বলো না, কারণ দূরে নিয়ে যাওয়া সম্ভব না, তোমরা আসতেও পারবে না। এই দেখেছো নরগুলো, সাইজগুলো দেখো, সব 3.5 কিলো 3 কিলো 3.5 কিলো ওজন হয়ে গেছে একদম। বা কোথায় স্প্রে করবে নাকি ওষুধ? একটু দুধ থেকে স্প্রে করবে। প্রচুর প্রচুর আর দাও নি, আরে জল আর দাও নি, আরে 1 ড্রাম করলে কোথায় এত স্প্রে করবে জল? অল্প মশাকে যত অল্প ওষুধ দিবে মরবে, ঠিক আছে, নাহলে পরে যত, হ্যাঁ সে মুরগি খাবার টাবারের পাশে না যায়, দুধ থেকে মারবে। এই তো শোষকের ওষুধ দানা দানা হয়ে গেছে। আম গাছগুলো মারবে। আর এখানে মানে মশা এত পরিমাণ হয়েছে, প্রত্যেক বছর এই সময়টা প্রচুর পরিমাণে মশা হয়, আর এই বছরটা যেন আরও এক্সট্রা মশা হয়েছে, কারণ কি জানি না। আর এই সময়টা হয় মশা, আসলে তো মাঠে যখনই সার বা ওষুধ স্প্রেটা করা হবে তখনই কমবে। এখন তো সদ্য রোয়া শেষ হলো, তো যেন সার ওষুধ, সে এই ডিবাটা রেখে দাও, ডিবাটা ওষুধগুলো নিচ দিয়ে চুইয়ে চুয়ে পড়ে গেছে, নিচে চুয়ে গেছে সব ওষুধগুলো। বিষাক্ত বিষ ওষুধ এগুলো, সব ডবল অ্যাকশন ওষুধ, মানে মানুষ খেলে রেহাই নাই, কিন্তু পোকামাকড় খেয়ে লেদা পোকা, মাঠে লেদা পোকা, এইসব ওষুধ স্প্রে করার পরেও বেঁচে যাচ্ছে। মানে পোকার এত রেজিস্ট্যান্ট পাওয়ার বেড়ে গেছে। এইভাবে মোটামুটি বাবা চারদিকে স্প্রে করছে, যাতে বাবা দূর থেকে করবে, একদম যেন ভেতরের দিকে না যায়। তুমি দূরে করো, দূরে মশা মরুক, ভেতরে যেন না যায়, তাহলে মুরগি সব একদম খতম হয়ে যাবে। এই কলা, এই জঙ্গলগুলো আছে দেখে যাচ্ছে, ভেতরে যাচ্ছে, ভেতরে যাচ্ছে, এইদিকে এই দিকটা এই দিকটা এই দিকটা, এই যে উঠছে সামনে, এ বাবা কি মশা গো। মায়ের মোটামুটি রান্নাবান্না কমপ্লিট, আর মা ভাত বাড়ছে। মা আজকে কি রান্নাবান্না করলে গো? উচ্ছা ভাজা হয়েছে, হুম, এই চিকনি শাকের চচ্চড়ি, আচ্ছা, আর চন্দনী মাছের তেল ঝাল, হুম, আর লাইলন টিকা মাছের টক তরকারি। টকে কিছু দাওনি তো, এমনি প্লেন নর্মাল টক করেছে তো? প্লেন টক। ও মা যে ঝাল দিয়ে এটা রান্না করেছে আজকে, জানা ও মা গো, সেই হয়েছে চচ্চড়ি আর সব ভাজা। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে হচ্ছে ঘুঁটে, ঘুঁটেকে মা দিয়েছে উনানের উপর, রান্নার পরে উনানের উপর দিয়ে দিয়েছে। মা এই ঘুঁটেটা উনানের উপর দিয়েছে কেন একটু বলো মা? দিয়েছি মানে আমার যে বাড়িটা সেখানে তো রোদ কম লাগে। হুম, আমাদের যে ঘরটা যে জায়গায় আছে আর কি, জায়গাটাতে রোদ কম লাগে, সেই জন্য শুকনো ভালো হয়নি। হুম, এরকম উনুনে একটু দিয়ে দিলে হুম, দারুণ জ্বলে, কাঠ জালের থেকেও ভালো জ্বলে। আচ্ছা আর একটা ব্যাপার কি মা, যখন বেশি নিচে আগুন থাকে তখন কি হয়, যেতে ঘষিতে মানে এই যে ঘুঁটেতে আগুনও ধরে যায় না, বুঝতে পারলে? তাহলে এই যে ঘুঁটেগুলো একদম ভালোভাবে শুকনো করার জন্য উনুনের উপর দেওয়া, আবার এই উনুনের উপরেই
অনেক সময় আগুন লেগে যায়, আগুনও লেগে যায়। আগুনও লেগে যায়, তাপের পেয়েতে আগুন লেগে যায়। যাই হোক, মা ভাত বড় খিদা পেয়েছে, আর রতনও অনেকক্ষণ থেকে এসছে, একটু খালি মাঝখানে মুড়ি খেয়েছে, আর তো সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। খিদাও পেয়েছে, বেড়ে ফেলো ভাত। আমাকে ভাত কমিয়ে দেবে কিন্তু মা, এত ভাত খাবো না আমি, যা বেড়েছো অর্ধেক ভাত দেবে আমাকে। তার মাছটা, চন্দন মাছটা কিন্তু সাইজটা আজকে দারুণ ছিল কি মা, বেশ বড় সাইজের চন্দন মাছ। ও এই যে ঝাল দেওয়াটা আর এই যে ঝোলটা, গ্রেভিটা, হা যেন একটা। হ্যাঁ, আমাকে ভাত কমিয়ে দাও, অর্ধেক ভাত করে দাও, ভাত খেতে পারবো না আমি। আমার কেমন খিদা টিদা সব কমে গেছে, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। শরীর হিট হয়ে গেল না, শরীরে কি সমস্যা হচ্ছে জানি না। আরও একটু কমে দাও, প্রয়োজনে দরকার হলে আমি নেবো। পরপর 2 দিন আমি ভাত নষ্ট করেছি, পুকুরে ফেলতে হয়েছে। আর পুকুরে ফেলার সিস্টেম নষ্ট করা যাবে না। খাবার এমনিতে আমার নষ্ট করতে কষ্ট লাগে, কিন্তু বাধ্য সেদিনকে খাবার নষ্ট করতে হলো। খেতে বসে যা। হ্যাঁ, আমি বসে যাচ্ছি, নিয়ে আসো। এবার মা ওনারই খাবার নিয়ে চলে এসছে। রতনবাবু, তুমি তো মাংস ভক্ত মানুষ, তুমি তো একটু মাংস লাভার, চিকেন লাভার। আজ তো আমাদের ঘরে চিকেন হয়নি। মাংসটা আমি বেশি খাই। আচ্ছা, চিকেন তো হয়নি, এমনি নর্মাল রান্না হয়েছে। আমার খারাপ লাগছে, কিছু করার নেই। আরে ওসব তাও আমি না, চলে আসো বসে একসাথে। মাছ পেলাম না, মানে কত কষ্টে মাছ নিয়ে এসেছি সে, মানে ঠিক আছে, একদম কোনো সবসময় যে মাংস খেতে হবে তার হ্যাঁ। চিকেনও ভালো লাগে না। হ্যাঁ, মা দেখেছো, আমি সেদিন বলছিলাম না, মা এখন ইংরেজি বলা শিখিয়েছে, দেখলে মা ডাইরেক্ট বললো চিকেনও খেতে ভালো লাগে না একদম। আমার মা এখন একদম ইংরেজি দিদিমণি হয়ে গেছে একদম। এদিকে বাবাও খেতে বসে গেছেন, আর মা এদিকে বাড়ছে, তো আমিও খেতে বসে পড়ি। রতনবাবু, আজকে তো সাদা সিধা রান্না, কেমন হয়েছে বলো? সাদা সিধা রান্না, আমার মায়ের হাতের রান্না। সাদা সিধা রান্নাটাই বেটার লাগে। হুম, হুম, কি বলো? একদম। তুমি তো দুমুখো সাপের মতো হয়ে গেল গো। না গো, কখন বলো চিকেন ভালো লাগে, কখন বলো সাদা সিধা। শীতকালে চিকেন ঠিক আছে, আচ্ছা, গরমকালে হুম, বেশি রিচ খাওয়ারও ভালো না। একদম রাইট কথা। বুঝলে? এখানে তরকারি ভাত তো এই দেখো, সাজানো আবার দেখতে টক পাচ্ছি। করেছে, আবার ঝাল দেওয়া, হ্যাঁ, কত কিছু করেছে। তাহলে টক আবার তো হয়েছে, লালন টিকার টক, তা এত কিছু রান্না হয়েছে, খেতে হবে। খিদা পেয়েছে প্রচুর, খিদা প্রচুর, কিন্তু খেতে পাচ্ছি না, এটা কেন জানি না। প্রথম উচ্ছে ভাজা, তেতো জিনিসটা খাওয়ার শুরুতে খাওয়া ভালো। উচ্ছে আমার সবসময় ফেভারিট জিনিস। হ্যাঁ, তেতো তোমার পছন্দ? এই আমার জন্য মা নিয়ে এসছে টক। এবার একটা জিনিস বুঝলে তো, এই যে ফাল্গুন মাস শুরু হলো মানে নিম গাছের নতুন পাতা আসা শুরু হবে। তো এই যে নিম গাছের নতুন পাতা আছে না, সেই পাতায় কি করতে হবে বলো তো, তুলে এনে বেগুনকে ভেজে সেই ভাজার উপর দেবে। নিম বেগুন করতে হবে, আর নিম বেগুন না খেতে সেই টেস্ট লাগে। আর নিম বেগুন দারুণ পছন্দের। এটা হচ্ছে কি চিকেন সাইজের চচ্চড়ি, মা অর্ধেক কাল রান্না করেছিল, আজকে অর্ধেক রান্না করছে। দারুণ। তো চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক, আজকে অনেকগুলো কাজ আছে। খাওয়া দাওয়া শেষে দেখলাম এখনো মানে রোদ আছে, এই অ্যাডভেস্টারের উপরে এই ঘুঁটেগুলো ছেটে দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, সেই জন্য তুলে নিচ্ছি, গাছ থেকে ছেটে দিব। আর শুকনোটা হয়ে গেলে ভালো, মানে উনুনে জ্বলেও খুব দারুণ, না হলে কালো পড়ে যাবে, ধোঁয়া হবে। অ্যাকচুয়ালি গ্রামের দিকে জ্বালানির মেন উৎসই হচ্ছে ঘুঁটে। যতজন মানুষের ঘরে গরু আছে সবাই গরুর গোবরগুলোকে এরকম ঘুঁটে করে অ্যাডভেস্টারে বা যে কোনো জায়গা, যাদের জায়গা আছে জায়গা করে, আমাদের সেরকম তো জায়গা নেই, সেই জন্য টুকিটাকি জায়গায় করে অ্যাডভেস্টারে ছাড়তে হয়। যেরকম এইখানে অনেকগুলো গোবর জমা হয়ে গেছে, এগুলোকেও মা ঘুঁটে মারবে বলে বলছিল। আর মারবে কবে? নিজের শরীর নিয়ে নড়াচড়া করতে পারছে না, তারপরে এত কাজ করছে। এই যে 2-3টা রোদ লেগে গেলে শুকনো হয়ে যাবে তাপে। অ্যাডভেস্টারটা হিট হয়ে গেলে তাপ একটা আলাদা দেয় না। তুমি মা খাওয়ার পরে তুমি অন্যান্য কাজ করা আগে একটু তো বিশ্রাম নিতে পারতে, তারপরে কাজ হতো। বিশ্রাম নিব, মুরগিগুলাকে দেখতে গেলাম, তো বাবা ওষুধ মেরেছিল না, অসুবিধা হয়েছে নাকি, দেখতে গেলাম ঠিকঠাক আছে কিনা। তারপর ভাবছি এই পেশিগুলো একটু ছেটে দিই, হুম, শুকনো হয়ে গেলে।
এই যে অ্যাডজাস্টের উপরে ঘষগুলো জমা হয়ে গেছে। তো এখন বিকালবেলা আমি আর রতন একটু যাচ্ছি স্কুলের দিকে কিছু জিনিস আনার জন্য, কারণ একজন দাদা আসছেন আমার বাড়িতে, তো ওনাকেও রিসিভ করে আনবো, আর সঙ্গে কিছু জিনিসও আনতে হবে। রতন, আমাদের গ্রামটা কেমন লাগছে বলো? আজকে বিকালের ওয়েদারটা কিন্তু হেভি, এই আছে রোমান্টিক। গ্রাম তো অলরেডি বিউটিফুল, মানে শহরের থেকে গ্রাম তো মানে সব সময়ের জন্য আগে, সব সময়ের জন্য। তারপরে গ্রামের সৌন্দর্যের কথা মানে যত আলাদাভাবে বলার কোনো ইয়ে নাই আর কি। তো চলো যাই স্কুল পর্যন্ত, জানি না বাতাস হচ্ছে, ভয়েস কেমন কি আসছে। যার জন্য অপেক্ষায় দাঁড়িয়েছিলাম সেই দাদা চলে এসছে। তো দাদা আমার চলে এসছে, মেদিনীপুর থেকে ছুটে এসছে আমার সঙ্গে দেখা করার জন্য। তো আমি গাড়িতে বসি, দাদার সঙ্গে বাড়ি যাই। আর রতন, তুমি বাইকটা নিয়ে সামনে আসো, তো বসে যাই দাদার সঙ্গে। আগে দাদার সঙ্গে পরিচয়টা হোক। দাদা কেমন আছেন? এ দাদার সঙ্গে যে দেখা হবে আমি ভাবতে পারিনি। দাদার সঙ্গে অনেক ফোনে কথা হয়, দাদা গাড়িতে বসে চালান আর আমার সঙ্গে কথা বলেন। আজকে জমি আড্ডা হবে, মজা হবে। তো আগে বসে পড়ি, যাই তারপর কথা হবে বাড়িতে। দাদা কেমন আছেন বলুন প্রথমে? খুব ভালো আছে, তুমি কেমন আছো? আমি ভালো আছি। দাদার সঙ্গে কিন্তু অনেক ফোনে কথা হয়েছে, কিন্তু দাদা এরকম গাড়ি ড্রাইভ করেন, আমার সঙ্গে কথা বলেন। আমি বলি দাদা কোনো অসুবিধা নেই, বলছে আমি ব্লুটুথ লাগিয়ে রেখেছি ভাই, কোনো চাপ নেই, আমি এরকম প্রচুর অভ্যস্ত, আর আমি তো গাড়ি জোরসে চালাই না, তো কোনো ঝামেলা নেই। আর বাড়ির সবাই কেমন আছেন বলুন দাদা? তুমি কেমন আছো? তোমার বাড়ির সবাই কেমন আছে? আমি মোটামুটি ভালো আছি, বাড়ির সবাইও মোটামুটি ভালো আছেন। আর ভালো মন্দ দেখো দাদা, ভালো মন্দ মিলিয়েই জীবন। তুমি তো আমাকে কালকে বলেছো না, বুঝলে সুদীপ ভাই চিন্তা করতে হবে না, এই দিক থেকে দাদা পান দিকে চিন্তা করতে হবে না, কোনো চিন্তা করবে না কোনোদিন, সবসময় বিন্দাস থাকতে হবে, ভালো থাকতে হবে। সে তো নিশ্চয়ই, একদম ভালো থাকতে হবে, চিন্তা করার কিছু কারণ নেই। একদম চিন্তা করে কি হবে? দেনেওয়ালা আছে, ঈশ্বর দেবেন, দেবেন। দেবে সে। একদম একদম যে হাত দিয়েছে সে খেতেও দেবে। একদম একদম। আর দাদা এতটাই ড্রাইভ করতে পারেন, মানে কি বলবো, আমি তো অবাক হয়ে গেছি। দাদা আসবেন বলেছেন, চলে এসছেন, মানে আমি কি বলবো, আমি ভাবতে পারছি না আর কি। দাদা সামনে দাদার মায়ের হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে। মায়ের ছবি লাগানো আছে, যেটা দাদার হোয়াটসঅ্যাপে ডিপিতে আছে, বেশ ভালো লাগলো। হ্যাঁ, ঠাকুরের কাছে মায়ের ছবি লাগানো, মাকে প্রণাম। দাদা আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগছে বলুন? দারুণ দারুণ, চারদিকে একদম সবুজ ধানের ক্ষেত। আমি গ্রামের ছেলে, আমার হ্যাঁ হ্যাঁ, এইসব আছে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছ দাদা, এই সময় যে সূর্যটা হ্যাঁ, অস্তে আছে, এই যে আমি দেখাই, কেমন লাগছে বলো? এই মুভমেন্টটা না দারুণ লাগছে, হালকা কুয়াশা কুয়াশা, ছন্ন ভাব পরিবেশ। আর এই যে দেখো দাদা, আমাদের এই দিক থেকে না, এই যে পাড়াদ্বীপ থেকে একদম সোজা হলদিয়া পর্যন্ত, না না জলের লাইন নয়, এটা তেলের লাইন হচ্ছে। তেলের লাইন হচ্ছে না? পাড়াদ্বীপ বন্দর থেকে হলদিয়া যে তৈল শোধনাগার আছে না, হ্যাঁ। ওইটা পর্যন্ত একদম। দেখলে কি রাস্তা ফাস্তা হবে নাকি? না না রাস্তা হবে না, জমিগুলো অধিগ্রহণ করে ভাড়ায় নিয়ে হ্যাঁ, ফসল ক্ষতির পয়সা দিয়ে কাজ হচ্ছে আর কি। তারপর হ্যাঁ। করার পর তারপর আবার ছেড়ে দিবে। হ্যাঁ, তারপরে ওই যে মানে ওই মানে জায়গাটাতে মানে ঘর করতে পারবে না, বড় গাছ লাগাতে পারবে না, চাষবাস করতে পারবে। মানে কি নিচে তো পাইপ আছে না? হ্যাঁ, নিচে 5-7 ফুট নিচে পাইপ থাকছে, হ্যাঁ। কারণ ওটা তো পর্যবেক্ষণ করতে হবে ভবিষ্যতে, হ্যাঁ হ্যাঁ। এই জন্য আর কি। আরে হ্যাঁ, চললাম আর একটু। এই যে গরম পড়েছে, মানে পরিশ্রমের কিছু নেই। না আমি আসবো আসবো বলে এমনি আসতেই পারি না। আমি আজকে একটু অফিসে খাই, এমনি এসেছিলাম জামনা, বলছিলাম আমি আজকে আসবো, জামনা হয়ে তেমাতানি এগুলা হয়ে পটাশপুর হয়ে এসেছি। এগুলা বলছি পটাশপুরে, এগুলা হয়ে আসিনি। ওদিকে রাস্তা তো মারাত্মক খারাপ, আসতে ইচ্ছা করে না না, ঠিক করা হয়েছে। ওই দিক থেকে জামগা জাম না, ওই জামনা ওই ডেবরার কাছে আছে জামনা, জামনা আছে। ওই দিক দিয়ে খড়গপুর থেকে আসার রাস্তা, খড়গপুর মেদিনীপুর থেকে আসার রাস্তা এটা। জামনা, হ্যাঁ জামনা তেমাথানি আছে না, জামনা তেমাথানি ওইটা আর কি। ওদিক থেকে বেল্লা এগুলা এই চলে গেছে, ডেবরা এটা হাই রোড চলে গেছে এদিক থেকে। আমি এসছি এদিক থেকে জামনা রোডে পিংলা হয়ে, মানে পিংলা বলছি, ওই বসন্ত এই কি বলে মাধবপুর, ওই গোপীনাথপুর টুর হয়ে একদম মেদিনীপুর হাই রোডে। একদম দারুণ রাস্তা দিয়ে আসা হয়েছে, হ্যাঁ রাস্তা দারুণ। এখন এইটা আসলে আমি এদিক দিয়ে আসবি পরে পুরো। ওই দিক দিয়ে। আর ওই দিক দিয়ে রাস্তা না দারুণ করেছে, আর বামস টামস কিছু নেই, ডেবরা যেতে যে রাস্তা একদম। এখন এই বালতির বন্ধ রাস্তা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ব্রিজের জন্য বড় গাড়িগুলো বন্ধ, এখন বন্ধ। গাড়ি আসছে হচ্ছে রাধামোহনপুর থেকে, ময়না হয়ে ঘুরে। রাধামোহনপুর না, ময়না নয়, রাধামোহনপুর পিংলা হয়ে এসে জামনা উঠছে রাস্তা। আচ্ছা আচ্ছা, ওটা তো বাস যেতে পারছে না, বাস মানে ছোট গাড়িগুলো যেতে দিচ্ছে তো ওই ব্রিজের কাছে। বাস যেতে দিচ্ছে না, এই জন্য রাস্তা। হ্যাঁ হ্যাঁ, রাস্তার জন্য, কিন্তু ছোট গাড়িতে যাচ্ছে। ইটাবাড়িয়া, তোমাদের ইটাবাড়িয়া না কি বাসটা, ওইটাই দিক দিয়ে আসে। হ্যাঁ, ইটাবাড়িয়া না, এই যে একটা চলে খাকুরদা কলকাতা, সেটাও তোমার ডেবরা হয়ে যায়। সকাল ওই 5টা 5:30টার সময় আমাদের এগরা থেকে ছাড়ে। আমি আর জামাইবু যেটাতে গেছিলাম ডাক্তার দেখাতে। হ্যাঁ, না হাওড়া ইটাবাড়িয়া একটা হ্যাঁ হ্যাঁ, চলে। হ্যাঁ।
মশা প্রচুর আছে। ও ফ্যানটা কই গো, ফ্যানটা বের করে চালিয়ে দাও তো, না না চাপা দেবো না। প্রচুর মশা লাগছে দাদা, ঘামে ঘেমে গেছে দাদা। তুমি ফ্যানটা বার করো, ফ্যানটা বের করে চালিয়ে দাও। না সেই ফ্যানটা নাহলে সেই ফ্যানটা চালিয়ে দাও, তুমি সেই সিলিং ফ্যানটা চালিয়ে দাও, সেইটা চালিয়ে দাও, বাতাস আসবে। দাদা পুরো ঘেমে যাচ্ছে একদম। আমার বাড়িতে এসছে মা, একটু ছোট্ট করে কিছু হালকা টিফিনের ব্যবস্থা করেছেন। একটু তো তোমার যেটা পছন্দ সেটাই খাও দাদা, একটু খালি। আমি একদম তুলে দিই, আমি শুধু ওই ডিমটাই খাবো, আমি মিষ্টি খাবো না। নিয়ম তো সুগারের দিয়ে আছে। সরে আছে আর একটা ডিম ভেজে দিই তাহলে। না না আমি এই দুটাই খাবো, তোমার কিছু একদম কিছু করতে নেই। মা এ নিয়ে আসো না, সুগার আছে দাদা, সমস্যা হবে। একটা এ নিয়ে আসো, বাটি নিয়ে আসো। দই খাবে তো? না দই, হ্যাঁ একটু হ্যাঁ দইটা মা একটা ভাঁড় দাও দাদাকে, দইটা খাক দাদা। আর মাখাটা খেতে হবে, মাখাটা এমন কিছু মিষ্টি নেই। ঠিক আছে, আমি এটা প্রচুর মিষ্টি, একটু কম মিষ্টি খাবো। একদম 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 হ্যাঁ একদম মিষ্টি খাবো না, এটাই খাবো। এত তুমি যা মিষ্টি দিয়েছো, আমি না বললাম কিচ্ছু দরকার নেই আমার, একটু আমার তুমি দইটা নিয়ে আসো মা। তুমি যে এসছো না আমার কাছে, এটা অনেক বড় ব্যাপার, ঠিক আছে? তো এটা এই খাওয়াটা বড় কথা নয়, খাওয়াটা দেখো, এটা কি আমাদের একটা আমার রতন সেখানে তুমি চেয়ার যাও, একটা চামচ দেবে, আর একটা চামচ দেবে, না ওইটা একটু ই করে না, হাফ করে না, এটা দিয়ে দিই। একটা চামচ নিয়ে আসো মা, চামচ একটা নিয়ে আসো। তা বলো দাদা, আমাদের ঘরটা কেমন লাগছে, আমাকে কেমন লাগছে? আমার ফোন করতে করতে দিয়ে চলে গেলাম। আচ্ছা আমাদের পরিবারটা কেমন লাগছে বলো দাদা? আরে ছোট, আমাদের তো গ্রামের লোক, আমারও খুব ভালো লাগে। গ্রাম আমাদের মেদিনীপুরের মানুষ মানে তো একটা আলাদা ভাই। না দেখো দুর্গাপুরে দেখা হয়নি। আরে আমি চলে যাবো মেদিনীপুরে আমাকে ঘুরিয়ে, মেদিনীপুরে অনেক ঘোরার জায়গা আছে সবাই বলে, একদিন মেদিনীপুরে ঘুরিয়ে দিও আমাকে। মেদিনীপুর নয়, ওই যেটা বললাম ওইখানে যাবো। চলো কবে যাবে, চলো তো প্ল্যান করো তো। বৃহস্পতিবার তোমার ক্যান্সেল। ওই দেখি না, ক্যান্সেল এখনো হয়নি কিন্তু, মানে যাবো আজকে রাতে জানাবে বলেছে, বুঝলে তো দাদা? তাহলে বৃহস্পতিবার যদি যাওয়া হয় তাহলে একটা আলাদা মজা হবে কিন্তু। আমার জামাইবাবু থাকবে, মা থাকবে, বাবা থাকবে, সবাই মিলে যাবো, যে সেই মজা হবে কিন্তু। তারপরে তুমি আছো মানে আলাদা লেভেলে একটা মজা হবে। ও মা, দাদার সঙ্গে যে ভিডিও কলে কথা হতো না, দাদাকে যেরকম লাগতো সেই হ্যান্ডসাম লাগছে দাদাকে কিন্তু, একদম একদম। আমাকে রাতে আমি ফোন করেছি, মেদিনীপুরে দাঁড়িয়েছি দাদা, আমি মেদিনীপুরে পৌঁছি রাতে, তত রাতে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে সুদীপ কোথায় তুমি। মানে সত্যি বলছি, এই যে ভালোবাসাগুলো না, এগুলো ভোলার মতো নয় আর কি। আরে না, আমি সেদিন তোমাদের বলতে পারছি না, বাসবেলা ঠিক বলতে পারছে না যে কোথায় দাঁড়াবে। এবার সে না ঠিক বলতে পারলে এখন তোমায় কোথায় বলবো, এত রাতে তুমি কোথায় দাঁড়াবে। এবার দেখা হলো তুমি এসেও দেখা পেলে না, দেখা হলো না, তখন একটা আরও বেশি খারাপ লাগবে। তাতে আমি বললাম না ঠিক আছে দেখা হবে, কোনো চাপের নাই। তো মোটামুটি দাদা এবার বেড়ে যাবে। দাদা অনেকক্ষণ দাদার সঙ্গে অনেক কথা হলো। দাদা কেমন লাগলো বলো আমাদের বাড়িতে? হ্যাঁ খুব ভালো লাগছে। হ্যাঁ দাদা অনেক দূর থেকে এই যে ছুটে এসছে দাদা, কি বলবো আমি, বলার ভাষা পাচ্ছি না আর কি। যাই হোক, এই ভালোবাসার টানেই দাদা ছুটে এসছেন। আর দাদাকে অনেকটা যেতে হবে, মেদিনীপুর মানে অনেকটাই রাস্তা, আর যেতে হবে দাদাকে। আর দাদাকে নিয়ে যাব আমি স্কুল পর্যন্ত এগিয়ে নিয়ে যাব, তারপরে আমি বাড়ি ফিরবো। আর বাবা বেরিয়ে গেছেন একটু বাজারের দিকে। তো দাদা আবার আসতে হবে কিন্তু, এ ভাইকে কথা দিয়ে যান আবার আসতে হবে। হ্যাঁ এইরকম জমি আড্ডা হবে কিন্তু দু ভাইয়ের, হ্যাঁ অনেক কথা হবে। আচ্ছা এই কতটুকু সময় আমরা কত কিছু কথা বলে ফেললাম বলো তো, কোনো হিসাব নেই কথা। জীবনে কি আছে। একদম একদম ঠিক আছে। তো চলো দাদা এবার যাবে, আমিও সঙ্গে যাই।